আজ আমরা দেখতে চলেছি ২০২৪ সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো আগলিস। এটি মূলত একটি সায়েন্স ফিকশন ফিউচারিস্টিক মুভি, যেখানে আজ থেকে প্রায় ১০০০ বছর পরের ভবিষ্যৎকে দেখানো হয়েছে, যখন পৃথিবী হয়ে যাবে অনেক বেশি আধুনিক। পৃথিবীর সবকিছুই পরিচালিত হবে টেকনোলজির মাধ্যমে। মানুষেরাও হয়ে যাবে অনেক বেশি অ্যাডভান্স। তারা নিজেরাই তখন কৃত্রিম উপায়ে এমন কিছু শহর তৈরি করবে যেখানকার সবকিছুই হবে একদম পারফেক্ট। এমনকি কোনো মানুষের মাঝেও যদি কোনো খুঁত থাকে, তাহলে সেই সমস্ত মানুষদেরকে প্রবেশ করতে দেয়া হবে না সেই শহরগুলোতে। এমনই এক ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের এই মুভিটি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং। এমনকি মুভিটির ভিএফএক্সও এতটাই মনোমুগ্ধকর, যেটা দেখতে দেখতে আপনিও হারিয়ে যাবেন ভবিষ্যতের এক আলাদা দুনিয়ায়। তাহলে চলুন ঘুরে আসা যাক আধুনিক এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীর ন্যাচারাল রিসোর্স একদম শেষ হয়ে গিয়েছিল। কারণ পৃথিবীর মানুষ জ্বালানি তেলের এত বেশি পরিমাণ ব্যবহার করেছিল যে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত জ্বালানি তেল শেষ হয়ে যায়। আর এটার অনেক বড় একটি প্রভাব পড়ে পৃথিবীর সমস্ত রিসোর্সের উপর, যার ফলে পুরো পৃথিবী প্রায় ধ্বংসের দিকে চলে যায় এবং মানুষের জীবনযাত্রায় এর ব্যাপক পরিমাণ প্রভাব পড়ে। মানুষের জীবনযাত্রা হয়ে যায় অত্যন্ত নিম্নমানের। মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রিসোর্সগুলো না পাওয়ার কারণে প্রত্যেকে অনেক কষ্ট করে কোনো মতে তাদের জীবনযাপন করতে থাকে। জ্বালানির অভাবে পৃথিবীতে বিদ্যুতের সংকট দেখা দেয়। এমনকি যানবাহন, বিভিন্ন অত্যাধুনিক ডিভাইস, মেশিন সবকিছুই একদম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। পৃথিবী যেন আবারও চলে যায় সেই প্রাচীন যুগে। তবে পৃথিবীকে আবারও আধুনিক করে তোলার জন্য অনেক বড় বড় কয়েকজন বিজ্ঞানীরা মিলে এমন একটি ফুলের আবিষ্কার করে, যেটার মধ্য থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল পাওয়া যায়, যার ফলে আস্তে আস্তে মানুষ সেই জ্বালানি তেলের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে তোলে। আর আস্তে আস্তে পৃথিবী হয়ে যায় অনেক বেশি আধুনিক এবং বদলে যায় পৃথিবীর সমস্ত নিয়মকানুন। পৃথিবীতে তৈরি করা হয় অবাক করা কিছু টেকনোলজি। আসলে পৃথিবীর প্রত্যেকটি মানুষই দেখতে যেহেতু আলাদা রকমের ছিল, তাই মানুষের মধ্যে বিভিন্ন বিভেদ তৈরি হতো। যারা দেখতে একটু অসুন্দর ছিল, সমাজের বিভিন্ন জায়গাতে তাদেরকে একটু নিচু চোখে দেখা হতো। তাই এখন পৃথিবীতে এমন একটি নিয়ম তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে কোনো মানুষের মধ্যেই আর কোনো বিভেদ থাকবে না। প্রত্যেকটি মানুষই হবে নিজ নিজ জায়গা থেকে সুন্দর। সবাই পাবে সমান অধিকার। আর এটার জন্য বিজ্ঞানীরা এক ধরনের মেশিন তৈরি করেছিল, যেই মেশিনটির মাধ্যমে একটি মানুষকে পুরোপুরিভাবে সুন্দর বানিয়ে দেয়া হয়। তবে এটার জন্য বেশ কিছু নিয়ম ছিল। সবাইকে একমাত্র তাদের ১৬তম জন্মদিনের দিন এই সুন্দর হওয়ার সুযোগটি দেয়া হয়, যার ফলে ১৬ বছরের পরে একটি মানুষ পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে যায়। তো বর্তমানে মানুষ এভাবেই খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। তবে যতদিন পর্যন্ত না মানুষের ১৬ বছর হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকটি মানুষকে একটি নির্দিষ্ট জায়গাতে রাখা হয়। আর তারা যেহেতু তখন পর্যন্ত পারফেক্টভাবে সুন্দর হয়নি, তাই তাদেরকে বলা হতো আগলিস। এবার আমরা ট্যালি নামক একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল আগলিস গ্রুপেরই একজন সদস্য। তবে আর মাত্র ২ মাসের মধ্যেই তার ১৬ বছর বয়স হতে চলেছে। তাই সে নিজেকে আরো বেশি সুন্দর দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। আর সে একটি ফিউচারিস্টিক ডিভাইসের মাধ্যমে তার চেহারা দেখছিল, যেখানে দেখা যাচ্ছিল যে সুন্দর হওয়ার পর তাকে আসলে দেখতে কেমন লাগবে। আসলে তাদেরকে ঠিক কেমন লাগবে এই ব্যাপারে নিজেদেরকেই প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ তাদের চোখ কেমন হবে, ঠোঁট কেমন হবে, সেগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করে ডিভাইসের মধ্যে একটি শেপ দিতে হয়। তাই টেলি প্রতিদিন এই বিষয়টির উপর অনেক শ্রম দিচ্ছিল। তো এমন সময় আবার টেলির কাছে একটি টেক্সট আসে। টেলির প্যারিস নামক একজন বন্ধু তাকে দেখা করার জন্য ডেকেছে, যেটা দেখে কেটি অনেক খুশি হয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে দেখা করতে চলে যায়। আসলে প্যারিস তাকে এ কারণে ডেকেছিল, যাতে করে তারা লুকিয়ে লুকিয়ে সেই সমস্ত মানুষদের পার্টি দেখতে পারে, যারা সবাই সুন্দর হওয়ার পর আলাদা একটি সোসাইটিতে বসবাস করছে। আগলিসদের সেক্টর থেকে তাদের সোসাইটিকে একদম পরিষ্কারভাবে দেখা যায়। তাই তারা দুজন মিলে তখন সেই সমস্ত মানুষদের পার্টি দেখছিল। কারণ এই আগলিস সোসাইটি থেকে একবার বের হতে পারলে তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবে এবং তারা অনেক হাই সোসাইটিতে তাদের লাইফ লিড করতে পারবে। তাই তারা দুজন মিলে এই সমস্ত ব্যাপারেই গল্প করছিল, যে সেখানে যাওয়ার পর তারা কিভাবে তাদের লাইফকে এনজয় করবে। আসলে টেলি এবং প্যারিস ছোটবেলা থেকেই ছিল বেস্ট ফ্রেন্ড, আর তারা এখন একে অপরকে পছন্দ করে। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে হাই সোসাইটিতে যাওয়ার পর তারা একসঙ্গেই থাকবে। তবে কালি প্যারিসের ১৬ বছর বয়স পূর্ণ হতে চলেছে, তাই কালি তাকে এখান থেকে চলে যেতে হবে।
এ কারণে প্যারিস এখানে টেলিকে বলে, আমি সেখানে যাওয়ার পর প্রত্যেকটি মুহূর্তেই তোমাকে অনেক মিস করব টেলি, প্রত্যেকটি মুহূর্তেই আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে আমি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে সেই ব্রিজের নিচে দেখা করতে আসব, যেখানে আমরা দুজন ছোটবেলায় অনেক সময় কাটিয়েছি। তুমি সেখানে আমার সঙ্গে দেখা করতে আসবে, ঠিক আছে? টেলি বলে ঠিক আছে। এরপর টেলি সেখান থেকে তার রুমে চলে আসে। আর এখানে আমরা টেলির হাতে একটি রিং দেখতে পাই, যেটা কিনা প্রত্যেকটি মানুষের কাছেই রয়েছে। তবে টেলি এখন এই রিংটিকে হ্যাক করে ব্যবহার করা শিখে গিয়েছে। এবার পরের দিন দেখা যায় আগলিসদেরকে নিয়ে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়, কারণ আজকে যাদের যাদের 16 বছর বয়স পূর্ণ হয়েছে তাদের সবাইকেই হাই সোসাইটিতে পাঠানো হবে। তাই প্রত্যেকের মতো এখানে টেলি এবং প্যারিসও চলে আসে। তবে তাদের পেছনেই আবার সাই নামক একটি মেয়ে বসেছিল, আর সে এখানে তার বন্ধুদের সাথে স্মোক নামক একটি জায়গার ব্যাপারে কথা বলছিল। আসলে এখন প্রত্যেকটি মানুষেরই 16 বছর হওয়ার আগে তাদেরকে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে একটি বন্দি জীবন কাটাতে হয়। তাই অনেক ছেলে মেয়ে এটা সহ্য করতে না পেরে সে স্মোক নামক জায়গাটিতে পালিয়ে যাচ্ছে, আর সেই জায়গাটিকে পরিচালনা করছে ডেভিড নামক একটি ছেলে। তো এমন সময় আবার সেখানে ক্যামেল নামক একজন সায়েন্টিস্ট আসে, আর সে ছিল এখানকার সবচাইতে বড় সায়েন্টিস্ট, এমনকি সে ছিল এই পুরো শহরের লিডার। তো এবার ক্যামেল এখানে সকলের মধ্য থেকে প্যারিসকে ডাকে, কারণ তাকেই এখন আগলিস গ্রুপ থেকে হাই সোসাইটিতে পাঠানো হবে। যদিও টেলি তার জন্য অনেক খুশি ছিল, কিন্তু তারপরও প্যারিস দূরে চলে যাওয়ায় তার অনেক মন খারাপ হচ্ছিল। তাই সে দ্রুত তার রুমে ফিরে আসে। আর এখানে সে তাদের ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে প্রথম যখন তার এই সোসাইটিতে প্রবেশ করছিল তখন তার সঙ্গে প্যারিসের প্রথম দেখা হয়। আর তারা দুজনই সে সময় তাদের নিজেদের চেহারা নিয়ে অনেক মন খারাপ করত। তাদের দুজনের কাছেই মনে হতো যে তারা দেখতে সুন্দর নয়। তাই তারা একে অপরকে নিজেদের মনের কথা শেয়ার করতে করতে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। আর তখন থেকেই তারা দুজন দুজনকে কথা দেয় যে তারা সারা জীবন একে অপরের পাশে থাকবে, একে অপরকে সব সময় আগলে রাখবে। তো এভাবেই একদিন প্যারিস তার হাতে অনেক আঘাত পেয়েছিল, যার ফলে তার হাতে অনেক বড় একটি ক্ষত তৈরি হয়ে যায়। আর তখন প্যারিসের কষ্ট নিজের মধ্যে অনুভব করার জন্য টেলিও ঠিক একইভাবে তার হাতেও আঘাত করে, যার ফলে তখন থেকেই তাদের হাতে তাদের বন্ধুত্বের একটি চিহ্ন থেকে গিয়েছে। তো এসব কথা মনে পড়তেই টেলির অনেক মন খারাপ হচ্ছিল। এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। তবে প্যারিসের চলে যাওয়ার পর প্যারিস একবারও টেলিকে একটি টেক্সটও করেনি, তাই টেলির খুবই মন খারাপ হয়। তবে এমন সময় তার প্যারিসের সেই কথাটি মনে পড়ে যায়, যেখানে প্যারিস তাকে বলেছিল যে সে তার সঙ্গে একটি ব্রিজের নিচে দেখা করতে আসবে, আর সেটা আজকেই ছিল। তাই টেলি এখানে তার রিংয়ের সিস্টেমটি হ্যাক করে সেখানে একটি গ্লিচ তৈরি করে লুকিয়ে লুকিয়ে তার রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেক সময় যাবত অপেক্ষা করার পরও প্যারিস তার সঙ্গে দেখা করতে আসে না। তাই টেলির প্যারিসের জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল, যার ফলে সে তখন লুকিয়ে লুকিয়ে সেই হাই সোসাইটির শহরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে সকলের চোখে ফাঁকি দিয়ে কোনো মতে শহরের মধ্যে প্রবেশ করে, আর সেখানে সে একটি মাস্ক কুড়িয়ে পায়, যেটা কিনা মূলত এখানকার মানুষেরা বিভিন্ন পার্টিতে পরে থাকে। আর টেলি এখানে তার চেহারা লুকোনোর জন্য সঙ্গে সঙ্গে সেই মাস্কটি পরে নেয়, যার ফলে সঙ্গে সঙ্গে সে একদম সুন্দর হয়ে যায়। তার সম্পূর্ণ শরীর একদম হাই সোসাইটির মানুষদের মতো পারফেক্ট হয়ে যায়। আর এই সুযোগে টেলি ছদ্মবেশে শহরটিতে প্রবেশ করে, যেখানে প্রত্যেকটি মানুষ পার্টি করছিল। তবে টেলি এখানে সকলের মাঝে প্যারিসকে খুঁজতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সে প্যারিসকে পেয়েও যায়। প্যারিস এখন দেখতে অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছে, তবে সে এখানে টেলিকে চিনেও না চেনার ভান করছিল। টেলি বুঝতে পারছিল যে প্যারিসের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। তবে প্যারিস যখন তাকে চিনতে পারছিল না তখন টেলি তার মাস্কটি খুলে ফেলে, যার ফলে সে দেখতে আবারও আগের মতো হয়ে যায়। প্যারিস তখন তাকে বলে, ও আচ্ছা টেলি, তুমি এসেছো? তোমার এখানে আসাটা একদমই ঠিক হয়নি। 2 মাস পরে তো এমনি তুমি এখানে আসবে, তাহলে এখন এখানে কেন এসেছো? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। তবে এমন সময় টেলি দেখতে পায় যে প্যারিস তার হাত থেকে তাদের বন্ধুত্বের সেই চিহ্নটিকে মুছে ফেলেছে। টেলি এতে ভীষণ কষ্ট পায়, কারণ সে না চাইলে এই চিহ্নটি কখনোই মোছা সম্ভব নয়। তো টেলি প্যারিসকে কিছু বলতেই যাবে, কিন্তু এমন সময় তাকে এখানকার একজন অফিসার দেখে ফেলে। তাই টেলি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে একটি জাম্পিং জ্যাকেট পরে জাম্প করতে করতে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর কোনো মতে সে শহর থেকে পালিয়ে সোজা সেই ব্রিজের কাছে আসে, কিন্তু সেখানে একটি সিকিউরিটি প্লেন তাকে ধরে ফেলে। তবে এমন সময় সেখানে সাই চলে আসে, আর সে টেলিকে বাঁচানোর জন্য একটি স্কেটবোর্ডে চড়িয়ে সেখান থেকে অন্য আরেকটি জায়গার দিকে যাচ্ছিল। তবে সেই সিকিউরিটি প্লেনটি তাদের পিছু করছিল। তবে সাই আবার এই ধরনের স্কেটবোর্ড চালাতে অনেক বেশি এক্সপার্ট ছিল,
তাই সে মুহূর্তের মধ্যে সেই সিকিউরিটি প্লেনের আড়লে চলে যায় আর সে টেলিকে নিয়ে একটি জায়গাতে লুকিয়ে পড়ে, যার ফলে এবারের মতো টেলি বেঁচে যায়। আর এখানে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। টেলিও সাইয়ের উপর অনেক খুশি হয় আর এখানে তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। তবে এত দৌড়দৌড়ি করার ফলে তাদের অনেক খিদে পেয়েছিল, তাই তারা তাদের সেক্টরে ফিরে এসে কিচেন থেকে খাবার চুরি করে। এরপর তারা দুজন মিলে একটি জায়গাতে বসে গল্প করছিল। টেলি এখানে সাইকে হাই সোসাইটির শহরের ব্যাপারে বলছিল। টেলি এখানে সাইকে জানায় যে হাই সোসাইটির মানুষেরা আসলে কতটা বিলাসবহুলভাবে তাদের জীবনযাপন করে আর তাদের শহরে কত ধরনের টেকনোলজি রয়েছে, তারা কতটা আনন্দে তাদের জীবনযাপন করছে আর তারা প্রত্যেকেই দেখতে আসলে কতটা সুন্দর। তাই সেও সেখানে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। তবে প্যারিসের এমন বদলে যাওয়াতে তার অনেক খারাপ লাগছিল। তো সাই এখানে তাকে বলে, মন খারাপ করো না, সেখানে যাওয়ার পর সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোমার এবং আমার জন্মদিন তো একই দিনে, তাই আমরা দুজন মিলে একসঙ্গে সুন্দর হয়ে যাব আর একই সঙ্গে সেখানে গিয়ে অনেক মজা করব। এসব বিষয় নিয়ে গল্প করতে করতে তারা দুজনেই অনেক এক্সাইটেড হয়ে যায়। এবার পরের দিন সকালে টেলি যখন তার কয়েকজন বন্ধুদের সঙ্গে ছিল, ঠিক তখনই সাইয়ের একজন বন্ধু এসে তাকে একটি বই ফেরত দেয়। আর বইটি দেখে টেলি একদম চমকে যায়, কারণ এখানে বই পড়া সম্পূর্ণভাবে নিষেধ ছিল, যার ফলে বই ম্যানেজ করাটাও ছিল অনেক কঠিন একটি ব্যাপার। তাই এই বইটি দেখে টেলিরও বইটি পড়তে ইচ্ছে করছিল, তাই সেও সাইয়ের কাছ থেকে বইটি নেয় আর সে তার রুমে গিয়ে খুব মনোযোগ সহকারে বইটি পড়ে। বইটি পড়ে তার কাছে অনেক ভালো লাগছিল। আসলে বইটিতে লেখা ছিল যে পৃথিবী এতটা আধুনিক হওয়ার আগে আসলে কেমন ছিল। আর এই বইটি পড়ে টেলি খুব ভালোভাবেই বুঝতে পারে যে আগে মানুষ কতটা সহজ সরলভাবে নিজেদের জীবনযাপন করত। আর এই বিষয়গুলো জানতে পেরে টেলির কাছে বেশ ভালো লাগে। এভাবেই প্রায় কয়েকদিন সময় পার হয়ে যায়। টেলি এখন তার বেশিরভাগ সময়ে সাইয়ের সঙ্গে কাটায়। তারা দুজন দুজনকে বিভিন্ন নতুন নতুন বিষয় শেখাতে থাকে। সাই টেলিকে পারফেক্টভাবে স্কেটবোর্ড চালানো শেখায়, যেটার মাধ্যমে সে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারবে। আর টেলি তাকে শেখায় যে কিভাবে তাদের রিংটি হ্যাক করতে হয়, যেটার মাধ্যমে সে নানা ধরনের ফ্যাসিলিটি ভোগ করতে পারবে। কারো কোনো অনুমতি ছাড়াই সে সবকিছু করতে পারবে, যেমন যে কোনো সময় খাবার খেতে পারবে, এখান থেকে বাইরে যেতে পারবে, সেই সাথে যে কোনো জায়গার লক খুলে সেখানে প্রবেশ করতে পারবে। আর এই বিষয়গুলো জানতে পেরে সাই একদম অবাক হয়ে যায়। এরপর তারা দুজন মিলে একে অপরের ব্যাপারে অনেক গল্প করে। টেলি এখানে সাইকে দেখায় যে সে সুন্দর হওয়ার পর তাকে কেমন লাগবে। সে সাইকে আরো বলে যে সেই শহরে যাওয়ার পর কিভাবে সে তার লাইফকে এনজয় করবে। তবে পুরোপুরিভাবে পারফেক্ট হওয়ার জন্য এখনো সে নিজের স্ট্রাকচার ভালোভাবে তৈরি করতে পারেনি, তাই সে এখনো প্রতিদিন খুবই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছে। এরপর টেলি সাইয়ের ব্যাপারে জানতে চায় যে সে নিজেকে পারফেক্ট বানানোর জন্য ভালোভাবে প্র্যাকটিস করছে কিনা। কিন্তু সাই তাকে বলে যে নিজেকে পরিবর্তনের জন্য প্র্যাকটিস করতে তার অনেক খারাপ লাগে, তার এই বিষয়টি একদমই পছন্দ না। টেলি তখন তার কাছে জানতে চায় যে সে ফ্রি টাইমে কিভাবে সময় কাটায়। সাই তখন টেলিকে তার সঙ্গে করে বাইরে নিয়ে যায় আর সে তাকে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে তাকে তার স্কেটবোর্ড চালানোর স্কিল দেখায়, যেটা দেখে টেলি একদম অবাক হয়ে যায়, কারণ তার স্কেটিং স্কিলস সত্যিই অনেক দুর্দান্ত ছিল। এবার অনেক মজা করার পর একটু বিশ্রাম করার জন্য তারা শহরের একটি জায়গাতে গিয়ে বসে। এরপর সাই এখানে টেলিকে বলে, আমি তোমাকে আমার মনের কিছু কথা বলতে চাই টেলি। আমি আমার নিজেকে পরিবর্তন করতে চাই না, আমি একদমই চাই না পারফেক্ট হতে, কারণ আমি মনে করি প্রত্যেকটি মানুষই নিজ নিজ জায়গা থেকে পারফেক্ট হওয়ার জন্য নিজের চেহারা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কিন্তু টেলি তাকে বলে, এমনটা কেন ভাবছ? আমরা তো সারা জীবন আর নিজেদের অসুন্দর চেহারা নিয়ে থাকতে পারি না, তাই না? প্রত্যেকেরই স্বপ্ন থাকে পারফেক্ট হওয়ার, আর আমাদের সামনে সেই সুযোগটি রয়েছে। এবং সামনে পড়ে আছে আমাদের বিলাসবহুল জীবন, যেখানে আমরা সারা জীবন ভালো থাকব। কিন্তু টেলি তখন তাকে বলে, তুমি যেটাকে একটি বিলাসবহুল এবং সুন্দর জীবন ভাবছ, সেটা আসলে কোনো অর্থবহ জীবন নয়। জীবনের মানে শুধু বিলাসিতা এবং সৌন্দর্য দিয়ে হয় না। জীবন তখনই অর্থবহ হয়ে ওঠে যখন মানুষ জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পারে। কিন্তু মানুষের জীবনে যদি সেই স্বাধীনতাই না থাকে, তাহলে মানুষের কাছে যতই সৌন্দর্য এবং বিলাসিতা থাকুক না কেন, একটা সময় সেই বিলাসবহুল জীবনটাকেই মনে হবে জাহান্নাম। তাই আমি কখনোই সেই হাই সোসাইটির শহরে যেতে চাই না। আমি আসলে স্মোক সিটিতে গিয়ে স্মোক গ্রুপে জয়েন করতে চাই, যেখানে নেই কোনো আর্টিফিশিয়াল সৌন্দর্য, নেই কোনো মিথ্যে বিলাসিতার অর্থহীন জীবন। সেখানে আমি নিজের মতো করে বাঁচতে পারবো, নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখে আমি বাঁচব, নিজের জীবনকে উপভোগ করব নিজের মতো করে। কিন্তু টেলি তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? স্মোক নামের কোনো জায়গা নেই,
কারণ এমন কোনো জায়গা থাকলে আমরা সবাই সেই জায়গাটির ব্যাপারে জানতাম। সাই তখন তাকে বলে, আমি তোমাকে একটি জিনিস দেখাতে চাই। এই বলে সে টেলিকে একটি জায়গাতে নিয়ে আসে, যেটা ছিল তাদের সোসাইটি থেকে অনেক দূরের একটি জায়গা। আর এখানে এসে তারা দুজনই তাদের রিং ছুঁড়ে ফেলে দেয়, যাতে করে তাদের দুজনকে কোনোভাবেই ট্র্যাক করা না যায়। এরপর তারা তাদের স্কেটবোর্ডের সাহায্যে অনেক দ্রুত গতিতে সেখানকার একটি নদী পার হয়ে যায়। এভাবেই অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর তারা দুজন মিলে পৌঁছে যায় ধ্বংসাত্মক একটি শহরে, যেখানকার সবকিছুই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি সেখানে কোনো মানুষ ছিল না। সেখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু একদম পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এবার সাই তখন টেলিকে সেখানকার সবচাইতে উঁচু বিল্ডিংটিতে নিয়ে যায়। এরপর সে টেলিকে বলে, আমি যে তোমাকে এমন একটি শহরে নিয়ে এসেছি, তুমি এই কথাটি কোনোদিনও কাউকে বলো না। এরপর সাই সেখানে আগুন জ্বালায় এবং সে টেলিকে বলে, স্মোক গ্রুপ সত্যিই রয়েছে, আর সেই গ্রুপের লিডার হচ্ছে ডেভিড নামক একটি ছেলে। তাই আমি ডেভিডকে ডাকবো আর তার সঙ্গে করে এখান থেকে স্মোক সিটিতে চলে যাব। ডেভিড আমাকে নিতে আসবে। টেলি তখন তাকে বলে, তুমি এসব কি বলছো? আমি ভাবছিলাম তুমি মজা করছো। তুমি কি সত্যিই এমন কোনো গ্রুপে চলে যেতে চাইছো? সাই বলে, হ্যাঁ, কারণ স্মোক হচ্ছে একটি আলাদা দুনিয়া। সেখানে মানুষ যেমন আছে তেমন ভাবেই বাঁচে। নিজের ভেতরে কোনো ধরনের পরিবর্তন আনতে হয় না। বহু বছর আগে মানুষ যেমন স্বাভাবিকভাবে জীবনযাপন করত, স্মোক সিটির মানুষেরা ঠিক একইভাবেই জীবনযাপন করে, যেমনটা তুমি সেই বইটিতে পড়েছিলে। আর তোমার কাছে বিষয়গুলো অনেক ভালো লেগেছিল। আর আমি সেদিনই ডেভিডের সঙ্গে চলে যাচ্ছিলাম, যেদিন তোমাকে প্রথমবার আমি বাঁচিয়েছিলাম। কিন্তু তোমাকে বাঁচাতে গিয়ে সেদিন আর আমি যেতে পারিনি। তবে তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি অনেক খুশি, কারণ তুমি অনেক ভালো মনের একজন মানুষ। আর আমি চাই না যে তুমি সেই হাই সোসাইটিতে গিয়ে নিজের আসল অস্তিত্বকেই হারিয়ে ফেলো। আমি চাই তোমাকেও আমার সঙ্গে করে নিয়ে যেতে এবং তোমাকে জীবনের আসল মানে বোঝাতে। হাই সোসাইটির মানুষেরা সারাদিন পার্টি করে নিজেদের সময় নষ্ট করে। জীবনকে কিভাবে উপভোগ করতে হয় তারা সেটা জানেই না। তাই আমি চাই না তোমার জীবনটাও সেভাবে নষ্ট হয়ে যাক। তুমি কি আমার সঙ্গে স্মোক সিটিতে যাবে? কিন্তু টেলি তাকে বলে, এমন কিছুই না সাই, তুমি শুধুমাত্র ভয় পাচ্ছ। সাই তখন বলে, তুমি ঠিকই বলেছ, আমি সত্যিই ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি একজন অপদার্থ মানুষ হতে, নিজের জীবনের অমূল্য সময় নষ্ট করে সারাদিন পার্টি করতে। কিন্তু টেলি বলে, আমি শুধুমাত্র সুন্দর হতে চাই এবং পারফেক্টভাবে বাঁচতে চাই। সাই তখন তাকে বলে, তুমি এমনিতেই অনেক বেশি সুন্দর টেলি। যাই হোক, আমি আর তোমাকে কিছুই বলবো না। এরপর সে তাকে একটি কাগজ দিয়ে বলে, এখানে স্মোক সিটির অ্যাড্রেস লেখা আছে। যদি তোমার কোনোদিন মনে হয় যে তুমি স্মোক সিটিতে আসবে, তাহলে এই অ্যাড্রেস দেখে চলে এসো। এই বলেই সাই টেলির কাছ থেকে বিদায় নেয়। আর সে একটি সিগন্যাল পাওয়ার পরেই তার স্কেটবোর্ডে করে সেখান থেকে চলে যায়। তবে সাইয়ের এভাবে চলে যাওয়ায় টেলির অনেক মন খারাপ হয়, কারণ এখন তার কোনো বন্ধু নেই। এরপর দেখতে দেখতেই টেলির 16তম জন্মদিন চলে আসে, আর আজকে সে সুন্দর হয়ে হাই সোসাইটিতে চলে যাবে। কিন্তু এখানে দেখা যায় টেলির সঙ্গে আজকে যাদের যাদের জন্মদিন ছিল তাদের সবাইকে হাই সোসাইটিতে পাঠিয়ে দেয়া হয়, কিন্তু টেলিকে পাঠানো হয় না। টেলির এতে অনেক মন খারাপ হয়ে যায়। এরপর তাকে কেভিন নামক একজন মহিলা ডেকে পাঠায়, আর সে তাকে বলে যে তাদের নাকি তার সাহায্যের প্রয়োজন, কারণ বেশ কয়েকদিন ধরে সাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সে হচ্ছে সাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাই সে সাইয়ের ব্যাপারে কিছু জানে কিনা। তবে টেলি তাকে বলে যে সে সাইয়ের ব্যাপারে কিছু জানে না, কিন্তু সেখানে থাকা লাই ডিটেক্টরের মাধ্যমে তার এই মিথ্যে ধরা পড়ে যায়। কেভিন তখন তাকে বলে, সাই ডেভিডের সঙ্গে স্মোক সিটিতে গিয়েছে, তাই না? তুমি কি জানো যে ডেভিড কতটা খারাপ একজন মানুষ? সে শুধুমাত্র সাইকেই নয়, বরং এখন পর্যন্ত অনেক বাচ্চাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে নিয়ে গিয়েছে। এখন তুমি যদি সত্যিই হাই সোসাইটিতে যেতে চাও, তাহলে আমাদেরকে সমস্ত সত্যি কথা জানিয়ে দাও, তা না হলে সারা জীবন তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু টেলি সাইকে কথা দিয়েছিল যে সে স্মোক সিটির ব্যাপারে কাউকে কিছু বলবে না, তাই সে এখানে কিছুই বলে না, যার ফলে তাকে আবারও তার রুমে পাঠিয়ে দেয়া হয়। তবে এখানে এসে টেলি মন খারাপ করে অনেক কাঁদছিল। কিন্তু ঠিক এমন সময় তার সঙ্গে দেখা করার জন্য সেখানে প্যারিস চলে আসে, আর প্যারিসকে দেখে টেলি অনেক খুশি হয়ে যায়। আর সে তাকে বলে, তুমি আমার সঙ্গে এতদিন কেন দেখা করতে আসোনি? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। এরপর টেলি সাইয়ের ব্যাপারে সমস্ত কিছু তাকে বলে দেয়, আর তাকে জানায় যে সে কেন এখনো হাই সোসাইটিতে যেতে পারেনি। সবকিছু শুনে প্যারিস তখন তাকে বলে, তোমার উচিত কেভিনকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়া, তা না হলে তুমি কোনোদিনও আমার কাছে আসতে পারবে না। কিন্তু টেলি বারবার বলে যে সে এমনটা করতে পারবে না, কারণ সে সাইকে কথা দিয়েছে। তবে প্যারিস তখন তাকে বলে
যদি ডেভিড তাকে ভুলভাল বুঝিয়ে নিয়ে গিয়েছে আর সেখানে হয়তো সে অনেক বড় বিপদে আছে, তাহলে তো তোমার বন্ধু হিসেবে তাকে রক্ষা করা উচিত। তাই আমার মনে হয় কেভিনকে সবকিছু বলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এসব কিছু বলে প্যারিস কোনোমতে টেলিকে রাজি করিয়ে ফেলে। তাই পরের দিনই টেলি সোজা চলে যায় কেভিনের কাছে, আর সে কেভিনকে স্মোক সিটির ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়। কেভিন তখন তাকে বলে, ডেভিড আসলে আমাদের পুরো শহরটিকে ধ্বংস করতে চায়, আর সে সেটার জন্যই নিজের গ্রুপকে বড় করছে এবং সে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করছে। তাই আমি চাই তুমি তাদের টিমের হয়ে তাদের শহরে যাও এবং সেখানে গিয়ে তাদের সমস্ত অস্ত্র ধ্বংস করে দাও। সেই সাথে তারা কি কি প্ল্যান করছে সেগুলো জেনে আসো। এমনকি স্মোক গ্রুপের মধ্যে আমাদের যে সমস্ত বাচ্চারা চলে গিয়েছে তাদেরকে আমাদের যেভাবেই হোক উদ্ধার করতে হবে। আমাদের শহরকে বাঁচাতে এখন তোমার সাহায্যের প্রয়োজন, তাই তোমাকে যেভাবেই হোক এই মিশনটি কমপ্লিট করতে হবে। এসব কথা শুনে টেলি মিশনে যেতে রাজি হয়। তাই কেভিন তখন তার গলাতে একটি লকেট পরিয়ে দেয়, যেটার মাধ্যমে যে কোনো সময় সে এখানে সিগন্যাল পাঠাতে পারবে। তো এবার টেলিকে সাই যেই অ্যাড্রেসটি দিয়েছিল, টেলি তখন সেই অ্যাড্রেসটি সাথে নিয়ে একটি স্কেটবোর্ডে করে রওনা হয় স্মোক সিটির উদ্দেশ্যে। সে সায়ের মতো করেই দুর্দান্তভাবে স্কেটবোর্ড চালাতে পারছিল, যার ফলে অনেক দ্রুত গতিতে সে স্মোক সিটির দিকে এগিয়ে যায়। এবার সে বিশাল একটি দেয়াল পার করার পর জঙ্গলের মতো একটি জায়গাতে এসে থেমে যায়, যেখানকার ঠিক মাঝখানে রেল লাইনের একটি রাস্তা ছিল। তাই টেলি তখন সেই রাস্তা ফলো করেই এগোতে থাকে, আর সেই রাস্তাটি পুরোপুরিভাবে পার করে ফেলার পর সে একটি ফুল বাগানের কাছে পৌঁছে যায়। আর এগুলো ছিল বিজ্ঞানীদের আবিষ্কার করা সেই ফুল, যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে জ্বালানি তেল উৎপন্ন হয়। তো এইভাবেই অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার ফলে টেলি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই ফুল বাগানের মাঝখানেই শুয়ে পড়ে। তবে তার শরীর যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিল, তাই সে নিজের অজান্তেই সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখনই তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে সে সম্পূর্ণ ফুল বাগানে আগুন লেগে গিয়েছে। এতে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে সেখান থেকে পালানোর মতো আর কোনো রাস্তা পাচ্ছিল না। তবে ঠিক এমন সময় সেখানে একজন ছেলে চলে আসে, আর এই ছেলেটিই আসলে ছিল ডেভিড, যে কিনা ছিল স্মোক গ্রুপের লিডার। সে আসলে টেলির চিৎকার শুনে এখানে এসেছে। তবে এখানে এসে সে প্রথমে একটি ডিভাইসের মাধ্যমে টেলির সমস্ত জিনিসগুলোকে চেক করছিল। আর এখানে টেলির কাছে ডেভিড একটি ট্র্যাকার পায়, তবে সঙ্গে সঙ্গে সে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে সেই ট্র্যাকারের মাধ্যমে কেভিন টেলির উপর নজর রাখছে। এদিকে ডেভিড টেলির লকেটটিকেও চেক করে, কিন্তু লকেটের মধ্যে কোনো ধরনের ট্র্যাকার ছিল না। তাই ডেভিড তখন টেলিকে তার সঙ্গে করে নিয়ে যায়। অন্যদিকে টেলির স্কেটবোর্ডের মধ্যে একটি ট্র্যাকার ছিল। তাই কেভিন যখন সেটার লোকেশন পেয়ে যায় তখন সে তার গার্ডদেরকে সেখানে যেতে বলে। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিড টেলিকে তার সঙ্গে করে স্মোক সিটিতে নিয়ে এসেছে, যেখানে তার মতোই আরো অনেক ছেলেমেয়েরাই চলে এসেছিল। আর সাই যখন এখানে টেলিকে দেখতে পায় তখন সে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়, আর সে টেলিকে জড়িয়ে ধরে তাকে তাদের গ্রুপে ওয়েলকাম জানায়। টেলিও এখানে সাইকে সুরক্ষিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা তারা দুজন মিলে একসঙ্গে গল্প করছিল। তো এমন সময় সাই এখানে টেলিকে বলে, তুমি জানো, তোমার এখানে আসাতে আমি অনেক খুশি হয়েছি, কারণ তুমি যদি হাই সোসাইটিতে চলে যেতে তাহলে তুমি তোমার নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলতে। সেখানে তোমাকে জীবনযাপন করতে হতো একটি রোবটের মতো। কিন্তু টেলি তখন তাকে বলে, তুমি কি সত্যি এখানে ভালো আছো সাই? আমাকে সত্যি করে বলো তো, ডেভিডকে তোমাদেরকে এখানে ভয় দেখিয়ে বন্দি করে রেখেছে? সাই তখন তাকে বলে, এসব তুমি কি বলছো? ডেভিড অনেক ভালো মনের একজন মানুষ, আর তুমি আমাকে বন্দি থাকার কথা বলছো? বন্দি তো আমি থাকতাম আমাদের সোসাইটিতে, যেখানে প্রত্যেকটি কাজই আমাকে রুলস মোতাবেক করতে হতো। এমনকি চাইলেও আমি আমার ইচ্ছে মতো রুম থেকে বের হতে পারতাম না। বন্দি তো আমি তখন ছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরিভাবে স্বাধীন। তবে তোমার উদ্দেশ্য আবার এমন নয় তো যে তুমি আমাকে এখান থেকে আবারও নিয়ে যেতে এসেছো? যদি এমন হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও টেলি। কিন্তু টেলি তখন তাকে বলে, আরে না না, এমন কিছু নয়, আমি আসলে একটু কনফিউজড। সাই তখন তাকে বলে, তোমার কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি শুধুমাত্র কিছুদিন এখানে থাকো, তাহলেই তুমি সবকিছু বুঝতে পারবে। এবার পরের দিন সকালে দেখা যায় যে স্মোক গ্রুপের সবাই মিলে সেই ফুলগুলোতে আগুন জ্বালাতে যাচ্ছে, যেগুলোর মাধ্যমে জ্বালানি তেল উৎপন্ন হয়। কিন্তু একথা শুনে টেলি একদম অবাক হয়ে যায়। টেলি তখন তাদেরকে বলে, তোমাদের এমনটা করা উচিত নয়, তোমরা কেন সেই ফুলগুলোকে জ্বালিয়ে দিচ্ছ? সেই ফুলের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে তেল এবং এনার্জি পাই। কিন্তু ডেভিড তখন টেলিকে বলে, তুমি আসলে সেই ফুল সম্পর্কে ভুল তথ্য জানো। এটা আসলে একটি বিষাক্ত ফুল, যেটা আমাদের পৃথিবীর পরিবেশকে নষ্ট করছে
এবং পৃথিবীর আবহাওয়াকেও বিষাক্ত করে তুলছে, যাতে করে এখানে কোনো ধরনের গাছপালা উৎপন্ন না হয়, আর সেই সাথে মানুষ যেন এখানে বসবাস করতে না পারে। তো এবার তারা রওনা হয়ে যায় সেই ফুল বাগানগুলোকে খুঁজতে। এর জন্য প্রথমে তারা তাদের একটি হেলিকপ্টারে চড়ে। এরপর তারা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে সেই ফুল বাগানগুলোকে খুঁজছিল। আর যখনই তারা আশেপাশে সেই ফুল বাগানগুলোকে দেখতে পাচ্ছিল, তখন সাই একটি ডিভাইসের মাধ্যমে সেগুলোতে আগুন জ্বালিয়ে দিচ্ছিল। তবে এমন সময় তারা তাদের একটি ডিভাইসের মাধ্যমে জানতে পারে যে তাদের এরিয়াতে কেভিনের গার্ডরা চলে এসেছে, আর সাই তাদের সবাইকে সেই হেলিকপ্টারের উপর থেকে দেখতে পাচ্ছিল। তবে এমন সময় সাইয়ের উপর সেই গার্ডরা হামলা করলে সাই সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। আর টেলি এমনটা দেখতে পেয়ে একটি রশির সাহায্যে সেও নিচে নেমে আসে। এখানে আবার একজন গার্ড সাইকে ধরতেই আসছিল। অন্যদিকে হেলিকপ্টারে ডেভিড এবং তার বাকি সঙ্গীরা ছিল, আর তারা তখন সাই এবং টেলিকে হেলিকপ্টারের সেই রশিটির মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দুজনকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়। এরপর তারা তাড়াতাড়ি করে তাদের আস্তানায় ফিরে আসে। আর এখানে আসার পর স্মোক গ্রুপের একজন মেম্বার বলে, আমরা এতগুলো বছর ধরে পৃথিবীকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত গার্ডরা কোনোদিন আমাদের লোকেশন খুঁজে বের করতে পারেনি। তবে টেলি আসার পরেই তারা কিভাবে আমাদের লোকেশন পেয়ে গেল? আমার তো মনে হচ্ছে টেলিও এর সঙ্গে জড়িত। কিন্তু ডেভিড তখন বলে, এভাবে বলো না, টেলি অনেক ভালো মনের একজন মানুষ। তুমি দেখতে পাওনি সাই যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছিল, তখন টেলি কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে। তাই তাকে এভাবে সন্দেহ করাটা ঠিক নয়। ডেভিডের কথা শুনে সবাই টেলিকে বিশ্বাস করে, আর তারা সবাই টেলিকে তাদের টিম মেম্বার হিসেবে মেনে নেয়। এবার রাতের বেলা দেখা যায় যে টেলি নিজের মধ্যে অনেক গিল্টি ফিল করছিল, কারণ এখানকার সবাই তাকে কতটা বিশ্বাস করে। আর তার জন্যই কিনা কেভিন আজকে এখানকার লোকেশন জেনে গিয়েছে। এমনকি তার জন্যই এখানকার মানুষের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তো এবার পরের দিন সকালে দেখা যায় যে ডেভিড তার টিমের সবাইকে নিয়ে একটি গ্রামে এসেছে। আসলে এটা ছিল স্মোক গ্রুপেরই একটি গ্রাম, যেখানে অনেক মানুষ বসবাস করছে, কারণ এই জায়গাটি এখনও মানুষের বসবাসের উপযোগী ছিল। আর এখানকার পরিবেশও ছিল খুবই মনোমুগ্ধকর। এখানকার মানুষেরা নিজেদের মতো করে চাষাবাদ করে, বিভিন্ন ফল উৎপন্ন করে এবং নিজেদের মতো করে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করে। সেই সাথে তাদের জঙ্গলের মাঝখান দিয়ে যে রেল লাইনের রাস্তাটি ছিল, সেই রেল লাইনের লোহাগুলো ব্যবহার করে তারা বিভিন্ন আসবাবপত্র তৈরি করে থাকে। সেখানে আবার তাদের পার্টির জন্য একটি ক্যাম্প ছিল। তো তারা সবাই মিলে কেটিকে ওয়েলকাম জানানোর জন্য সেখানে একটি ওয়েলকাম পার্টির আয়োজন করে। আর তারা সবাই মিলে সেখানে নিজের ইচ্ছে মতো আনন্দ করতে থাকে। এখানে তাদের জীবনে অন্য কারো হস্তক্ষেপ ছিল না কোনো রুলস। তারা নিজেদের মতো করে মজা করছিল, আর এই বিষয়টি টেলির কাছে অনেক ভালো লাগে। এরপর তারা টেলিকে ন্যাচারাল খাবার খেতে দেয়, যেটা টেলির কাছে অনেক ভালো লাগে, কারণ টেলি এই প্রথমবার ন্যাচারাল খাবার খাচ্ছে। তাদের সোসাইটিতে সবসময় দেয়া হতো আর্টিফিশিয়াল খাবার। এবার ডেভিড এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, ফাইনালি গার্ডরা এখানে পৌঁছে গিয়েছে, আর তাদের উদ্দেশ্য হচ্ছে পুরোপুরিভাবে স্মোক গ্রুপকে শেষ করে দেয়া। কারণ আমরা তাদের মতো প্রকৃতির বিরুদ্ধে যেতে চাই না। আমরা প্রকৃতির নিয়মে আমাদের জীবনযাপন করতে চাই, যেটা হাই সোসাইটির মানুষেরা কোনোদিনও চায় না। তারা এটা বুঝতে চায় না যে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার ফলাফল কতটা ভয়ানক হতে পারে। হয়তো সাময়িকভাবে তারা ভালো আছে, কিন্তু তাদের এই সমস্ত প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের জন্য পুরো পৃথিবী হয়তো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। তবে তারা নেমেছে প্রকৃতিকে বদলে দেওয়ার মিশনে, আর আমরা সবাই এমন একটি মিশনে নেমেছি যেটার মাধ্যমে আমরা তাদেরকেই বদলে দেব। পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। এখানে ডেভিডের কথা শুনে টেলি তার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় যে ডেভিড টেলির সুরক্ষার জন্য তাকে এরো চালানো শেখাচ্ছে। এরপর তারা দুজন মিলে একসঙ্গে গল্প করছিল। ডেভিড এখানে টেলিকে জানায় যে সে তার জন্মের পর থেকে এখানেই রয়েছে, আর সে কোনোদিনও হাই সোসাইটির শহর দেখেনি। সে শুধুমাত্র সেই জায়গা সম্পর্কে শুনেছে। টেলি এতে ভীষণ অবাক হয়ে যায়। এরপর ডেভিড টেলিকে আরো বলে যে সে ভবিষ্যতে কেমন পৃথিবী দেখতে চায়। ডেভিড এখানে অনেক সুন্দর কিছু কথা বলে, আর তার এত সুন্দর চিন্তাভাবনা দেখে টেলি ডেভিডের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। তবে এমন সময় আবার ডেভিড টেলিকে একটি গ্লাভস উপহার দেয়। টেলি এতে অনেক খুশি হয়, আর টেলি এই কয়েকদিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে স্মোক গ্রুপের উদ্দেশ্য আসলে খারাপ নয়। তারা কোনো মানুষেরই ক্ষতি চায় না, বরং কেভিন তাকে মিথ্যে বলে এখানে পাঠিয়েছে। তো এবার টেলি সোজা চলে যায় সাইয়ের কাছে। সাই তখন তার কাছে জানতে চায় যে সে কি সিদ্ধান্ত নিয়েছে। সে কি এখন তাদের সঙ্গে থাকতে চায়? টেলি এখানে কিছু বলতেই যাচ্ছিল, তবে এমন সময় সাই টেলির হাতে ডেভিডের সেই গ্লাভসটি দেখতে পায়।
এরপর সে টেলিকে বলে, এই গ্লাভস তুমি কোথায় পেয়েছো? এটা কি ডেভিড তোমাকে দিয়েছে? তুমি কি জানো যে এই গ্লাভসগুলো ডেভিডের কতটা পছন্দের? ও এই গ্লাভসগুলো কোনোদিনও নিজের কাছ থেকে দূরে সরায় না, কিন্তু ও এটা তোমাকে দিয়েছে, তার মানে ও তোমাকে পছন্দ করে। একথা শুনে টেলি অনেক খুশি হয়। এরপর সেদিন সন্ধেবেলায় টেলি পুরোপুরিভাবে বুঝতে পারে যে আসলে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। তো এবার পরের দিন ডেভিড টেলিকে স্মোক সিটির ব্যাপারে আরও তথ্য জানানোর জন্য তাকে তার সঙ্গে করে তার মা বাবার কাছে নিয়ে যায়। আর তারা টেলিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এবার ভেতরে আসার পর টেলি দেখতে পায় যে সেখানে সেই বইটি রয়েছে যেটা সে তাদের শহরে থাকতে পড়েছিল। এরপর সে জানতে পারে যে এই বইটি আসলে ডেভিডের বাবাই লিখেছে, যাতে করে সে হাই সোসাইটির প্রত্যেকটি মানুষকে আসল পৃথিবী সম্পর্কে জানাতে পারে। তো এবার ডেভিড এখানে তার মা বাবাকে বলে, আমাদের টেলিকে সমস্ত সত্য কথা জানিয়ে দেওয়া উচিত। এরপর ডেভিডের মা বাবা এখানে টেলিকে জানায় যে একসময় তারা সেই হাই সোসাইটির সায়েন্টিস্ট ছিল, আর তারাই মূলত তখন সার্জারি করে বিভিন্ন মানুষের চেহারা পাল্টাতো। কিন্তু এতে করে দেখা যায় যে এই সার্জারির ফলে অনেক মানুষের মৃত্যুও ঘটে, যেটা তাদের দুজনকে অনেক বেশি কষ্ট দিত। তাই তখন তারা বুঝতে পেরেছিল যে সৃষ্টিকর্তা মানুষদেরকে যেমনভাবে তৈরি করেছে তাদের তেমনই থাকা উচিত। তবে তার চাইতেও ভয়ানক বিষয় হচ্ছে, যখন সেখানে প্রত্যেকটি মানুষের সার্জারি করা হয় তখন সেই সমস্ত মানুষদের ব্রেনকেও চেঞ্জ করে ফেলা হয়। তাদের ব্রেনের মধ্যে এমন একটি ডিভাইস বসানো হয় যেটার মাধ্যমে তারা পুরোপুরিভাবে কেভিনের কন্ট্রোলে চলে আসে। এরপর কেভিন তার ইচ্ছেমতো মানুষদেরকে নিয়ন্ত্রণ করে। আর এক পর্যায়ে কেভিন ডেভিডের মা বাবাকেও সার্জারি করিয়ে পাল্টে ফেলেছিল, কিন্তু তারা দুজনই ছিল দক্ষ সায়েন্টিস্ট। তাই কেভিন তখন তাদেরকে আবারও নর্মাল মানুষে পরিণত করে দেয়, আর তাদের উপরই সমস্ত মানুষদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেয়। ফলে প্রত্যেকটি মানুষ হয়ে যায় রোবটের মতো। আর প্রত্যেকটি মানুষই হাই সোসাইটিতে যেভাবে পার্টি এবং আনন্দ করে সেগুলোও মূলত শুধুমাত্র কেভিনের কন্ট্রোলেই হয়। তাদের ভেতরে তেমন কোনো অনুভূতিই থাকে না। কিন্তু এই বিষয়টি তাদের দুজনের কাছে অনেক নির্মম মনে হয়। তারা বুঝতে পারে যে এগুলো একজন মানুষের সাথে কত বড় অন্যায়। তাই তারা তখনই সেখান থেকে পালিয়ে স্মোক সিটিতে চলে আসছে। আর প্রত্যেকটি মানুষকে বাঁচানোর জন্যই তারা স্মোক নামের গ্রুপটিকে বানায়। বর্তমানে তারা একটি সিরাম তৈরি করেছে যেটার মাধ্যমে সেই প্রত্যেকটি মানুষকেই ঠিক করে ফেলা সম্ভব, যারা কিনা সার্জারির ফলে বদলে গিয়েছে। কিন্তু এই বিষয়টি তারা এখনও পরীক্ষা করে দেখতে পারেনি। তবে তাদের সিরামটির আরও বেশ কিছু কাজ বাকি আছে, যেটা তৈরি করতে তাদের আরও একটি বিশেষ ধরনের সিরামের প্রয়োজন। আর সেই সিরামটি রয়েছে কেভিনের ল্যাবে। সিরামটিকে বলা হয় ন্যানো সিরাম। সেই সিরামটি তারা যদি কোনোভাবে পেয়ে যায় তাহলে তারা একদম পারফেক্টভাবে তাদের এই সিরামটি তৈরি করে ফেলতে পারবে। তো এই সমস্ত বিষয়গুলো জানতে পেরে টেলি অনেক কষ্ট পায়। আর সে বুঝতে পারে যে তার আরও অনেক আগে এই গ্রুপে আসা উচিত ছিল, তাহলে সে হয়তো এতদিনে স্মোক গ্রুপের জন্য কিছু একটা করতে পারত। তবে তার এখানে কেভিনের উপর অনেক রাগ হচ্ছিল। তাই কেভিন তাকে যেই লকেটটি দিয়েছিল সে সেই লকেটটিকে ছুঁড়ে ফেলে দেয়। আর টেলিকে এতটা কষ্ট পেতে দেখে ডেভিড টেলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর এখানেই তারা একে অপরকে নিজেদের ভালোবাসার কথা জানিয়ে দেয়। তবে অন্যদিকে দেখা যায় যে টেলি যখন তার গলার লকেটটি ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন সেটা আগুনের মধ্যে পড়ে একদম জ্বলে যায়, যার ফলে সঙ্গে সঙ্গে একটি সংকেত চলে যায় কেভিনের কাছে। আসলে এটা এমন এক ধরনের লকেট ছিল যেটার কোনো ক্ষতি হয়ে গেলে সেটা সিগন্যাল কেভিনের কাছে চলে যায়, যার ফলে কেভিন এখন পুরোপুরিভাবে তাদের লোকেশন পেয়ে যায়। তাই পরের দিন সকালবেলায় সে তার দলবল নিয়ে সেখানে চলে আসে। আর তারা সঙ্গে সঙ্গে ডেভিডকে খুঁজতে থাকে। তবে টেলি ডেভিডকে একটি জায়গাতে নিয়ে লুকিয়েছিল, কিন্তু এমন সময় সে দেখতে পায় যে এখন কেভিনের দলে প্যারিস কাজ করছে। তো প্রথমেই তারা স্মোক গ্রুপের সবার কাছ থেকে ডেভিডের ব্যাপারে জানতে চায়, কারণ ডেভিডই ছিল তাদের টিমের লিডার। কিন্তু কেউই এখানে তাদেরকে ডেভিডের কথা জানায় না। তবে এমন সময় প্যারিস ডেভিডের বাবার কাছে ডেভিডের কথা জানতে চাইলে তার বাবাও এখানে কিছুই বলে না, যার ফলে দেখা যায় যে প্যারিস রেগে গিয়ে সঙ্গে সঙ্গেই ডেভিডের বাবাকে মেরে ফেলে, যেটা দেখে টেলি চিৎকার করতে করতে সবার সামনে চলে আসে। আর সে এখানে কেভিনকে বলে, তুমি কি তাহলে আমাকে এই কারণেই পাঠিয়েছ যাতে করে আমার মাধ্যমে তাদের লোকেশন বের করে তাদেরকে তুমি মারতে পারো? কিন্তু তুমি তো বলেছিলে তুমি কারো ক্ষতি করবে না, তাহলে তোমরা কেন এমন করলে? কিন্তু টেলির এই সমস্ত কথা যখন স্মোক গ্রুপের সবাই শুনতে পায় তখন তারা সবাই বুঝতে পারে যে কেভিনের কথাতেই টেলি এখানে এসেছে, অর্থাৎ সেও তাহলে কেভিনের দলেরই লোক। আর তার কারণেই কেভিন তাদের লোকেশন জানতে পেরেছে। টেলি তাদের সবাইকে ধোঁকা দিয়েছে, যেটা জানতে পেরে তারা সবাই খুবই কষ্ট পায়।
তবে কেভিন তখন এক এক করে এখানকার প্রত্যেককেই বন্দি বানিয়ে ফেলে। কিন্তু এমন সময় টেলি তাদের সবাইকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটায়। আর এই বিস্ফোরণের ফলে ডেভিড কোনো মতে এখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু বাকি সবাইকেই ধরে নিয়ে যাওয়া হয়। এরপর দেখা যায় যে ডেভিডের কাছে টেলি আসলে ডেভিড টেলির উপর প্রচণ্ড রেগে যায়, আর সে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে তার বাবার মৃত্যুর জন্য টেলিকেই দোষী মনে করছিল। তবে টেলি তাকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, তুমি যেমনটা ভাবছ তেমনটা নয়। এটা ঠিক যে আমি কেভিনের কথাতেই এখানে এসেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম এখানে সবাই বিপদে রয়েছে, তাই তাদেরকে উদ্ধার করার উদ্দেশ্যে আমি এখানে এসেছি। কিন্তু যখন আমি এখানে এসে সমস্ত সত্যতা জানতে পেরেছি, তখন আমি নিজেও কেভিনের বিরুদ্ধে চলে গিয়েছি। আর আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম স্মোক গ্রুপের হয়ে কাজ করার, কিন্তু তার আগে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। তুমি বিশ্বাস করো, আমি এমন কিছুই চাইনি। তো এখানে টেলির কথা ডেভিড বিশ্বাস করে। এবার ডেভিড তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছিল, তাই সে একাই সে শহরের দিকে যেতে চায়। কিন্তু টেলি তাকে বলে যে সে সেই শহরে ছোট থেকেই বড় হয়েছে, তাই সে সেখানকার সমস্ত জায়গা চেনে, সেই ডেভিডকে সাহায্য করতে পারবে। এরপর টেলি তখন ডেভিডকে নিয়ে লুকিয়ে লুকিয়ে শহরের মধ্যে প্রবেশ করে। টেলি তাকে নিয়ে তার কাছের কয়েকজন বন্ধুর কাছে চলে যায়, যারা কিনা টেলির পক্ষেই ছিল। এরপর টেলি তাদের মাধ্যমে শহরের একটি জায়গাতে ডেভিডের ব্যাপারে একটি তথ্য লিখে দেয় যে ডেভিড এখনো বেঁচে আছে, যার ফলে দেখা যায় যে কেভিন এবং তার যতজন গার্ডেরা ছিল তারা সবাই মিলে তখন ডেভিডকে খুঁজতেই বেরিয়ে পড়ে। আর এই সুযোগে টেলি ডেভিডকে নিয়ে কেভিনের সেই ল্যাবের মধ্যে ঢুকে যায়, যেখানে সেই সিরামটি রয়েছে। তবে সেখানে গিয়ে তারা প্রথমে স্মোক সিটির মানুষদেরকে মুক্ত করে দেয়। এরপর তারা সোজা চলে যায় সাইকে খুঁজতে। কিন্তু যখন তারা সাইয়ের কাছে যায়, তখন তারা দেখতে পায় যে সাই পুরোপুরিভাবে বদলে গিয়েছে। আসলে তাকে জোর করে সার্জারি করিয়ে বদলে ফেলা হয়েছে। আর সাইও এখন তার এই রূপ নিয়ে অনেক বেশি খুশি ছিল। কিন্তু সাইয়ের এই অবস্থা দেখে টেলি অনেক কষ্ট পায়। তবে এমন সময় সেখানে কেভিন চলে আসে, আর কেভিন এখানে জোর করে তাদের সবাইকে সেই মেশিনটির মধ্যে ঢুকিয়ে দেয়, যেটার মাধ্যমে মানুষদেরকে পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলা হয়। কিন্তু যখনই সেই মেশিনটিকে স্টার্ট করা হয়, ঠিক তখনই সেখানে একটি হেলিকপ্টার নিয়ে ডেভিডের কয়েকজন বন্ধু চলে আসে, আর তারা এখানে তাদের একটি ডিভাইসের সাহায্যে পুরো ল্যাবটিতে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে ল্যাবের মধ্যে বিস্ফোরণ শুরু হয়ে যায়। তবে এখানে সুযোগ পেয়ে ডেভিডের মা সেই ন্যানো সিরামটিকে চুরি করে নিয়ে নেয়। তবে এমন সময় সেখানে প্যারিস চলে আসে, আর টেলি এখানে দেখতে পায় যে প্যারিসের হাতে সেই চিহ্নটি রয়েছে, যেটা কিনা ছিল তাদের বন্ধুত্বের চিহ্ন। আর প্যারিস এই চিহ্নটি আবারও আগের মতোই করে ফেলেছে, যেটা দেখে টেলি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তবে প্যারিসকে দেখে ডেভিড প্রচণ্ড রেগে যায়, কারণ প্যারিসে তার বাবাকে হত্যা করেছে, তাই সে এখানে প্যারিসকে অনেক মারধর করে। যদিও টেলি প্যারিসকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে প্যারিস অনেক উঁচু একটি জায়গা থেকে পড়েই যাচ্ছিল। টেলি তখন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু প্যারিস যখন টেলির চোখের দিকে তাকায়, তখন তার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করে। তার টেলির সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে পড়ে যায়, তাই সে এখানে নিজেই নিজেকে শেষ করে দেয়। টেলি এতে অনেক কষ্ট পেয়েছিল। তো এবার তারা সবাই সুযোগ পেয়ে শহর থেকে অনেক দূরে চলে আসে। এরপর ডেভিডের মা এখানে বলে যে তার কাছে এখন দুটো সিরামই রয়েছে, আর এই দুটো সিরাম দিয়ে শেষে স্পেশাল সিরামটিকে তৈরি করতে পারবে, যেটার মাধ্যমে প্রত্যেকটি মানুষকেই আগের অবস্থাতে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু এর জন্য তাদের একজন সার্জারি করা মানুষের প্রয়োজন। টেলি তখন বলে যে সে এখন চাইলে সাইয়ের উপর এই এক্সপেরিমেন্ট করতে পারবে, কিন্তু সাই এতে কোনোভাবেই রাজি হয় না। তাই টেলি তখন বলে যে সে চায় তার উপরে এই এক্সপেরিমেন্টই করা হোক। কিন্তু ডেভিড কোনোভাবেই এমনটা চাইছিল না, কারণ সে টেলিকে কিছুতেই হারাতে চায় না। সে জানে যে সার্জারির পরে টেলি বদলে যাবে। তবে তার মা এখানে বলে যে তার কাছে বিশেষ এক ধরনের সিরাম রয়েছে, আর টেলি যদি সেই সিরামটি ইনজেক্ট করে, তাহলে সার্জারির পর তার চেহারা পাল্টে গেলেও তার মস্তিষ্ক একদম স্বাভাবিক থাকবে। একথা শুনে টেলি অনেক খুশি হয়ে যায়, কারণ এমনটা হলে সে কেভিনকে ফাঁদে ফেলতে পারবে, আর সে স্মোক গ্রুপের সঙ্গে মিলে প্রত্যেকটি মানুষকেই ঠিক করে ফেলতে পারবে। পৃথিবীকে ঠিক করার মিশনে তারা খুব সহজেই সফল হতে পারবে। তাই টেলি এবার নিজে থেকেই কেভিনের কাছে ধরা দেয়। এবার কয়েকদিন পরে দেখা যায় যে টেলি এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। তবে তার ব্রেন এখন একদম ঠিক আছে, আর এখন সবকিছু তার প্ল্যান মোতাবেকই চলছে। এভাবেই সে স্মোক গ্রুপের হয়ে নেমেছে আরও এক নতুন মিশনে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আসলে এই মুভির এন্ডিংটি ইনকমপ্লিট ভাবেই রাখা হয়েছে। মুভির শেষ দৃশ্যের মাধ্যমে দর্শকদেরকে একটি হিন্টস দেওয়া হয়েছে
যেটার মাধ্যমে বোঝানো হয়েছে যে পরবর্তীতে এই মুভির আরও কোনো পার্ট আসলেও আসতে পারে। তো এই মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।